back to back horror stories. সুকুমারের দিকে চোখ পড়ল যামিনীর। তার ঠোঁটের কোণে ভেসে উঠল রহস্যময়ী আকর্ষণীয় হাসি। যেন সুকুমারের প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিল সে। সুকুমার বুঝতে পারল এই আবেদন প্রত্যাখ্যান করা তার অসাধ্য। হাড়হীন horror. যামিনী গ্রামে ফিরে আসতেই সারা গাঁয়ে ওকে নিয়ে ঢিঢি পড়ে গেল। সকলে অপাঙ্গে ওর দিকে তাকায়, যেন ভিন্ন জনজাতির কেউ এসে পড়েছে তাদের মাঝে। সভ্যতা, শালীনতা, পবিত্রতার পরাকাষ্ঠা যেন এই গ্রাম। তাতে বুঝি যামিনী আবির্ভূতা হয়েছে সাক্ষাৎ শয়তানির মতো। ইভকে যেভাবে মোহাবিষ্ট করেছিল নিষিদ্ধ ফলের গাছ, তেমনি গ্রামের যুবকদের যেন কি এক জাদু বলে বশ করে ফেলেছে যামিনী। গত অঘ্রাণে যামিনীর বিয়ে হয়েছিল দুলেপাড়ার শীতল দুলের সঙ্গে। বছর ঘুরতে না ঘুরতেই সাপের ছোবলে শীতল দুলে মারা গেল। গাঁ অঞ্চলে বিয়ের কিছু পরেই স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামী খাকি, ডাইনির মতো বাছা বাছা বিশেষণে ভূষিত করা হয়। যামিনীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এমনিতেই গায়ের রং চাপা বলে শ্বশুর বাড়িতে তাকে কম গালাগাল শুনতে হয়নি। শীতলের সহসা প্রয়াণ যেন আগুনে ঘি ঢালল। প্রায় এক বস্ত্রেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল তার শ্বশুর বাড়ির লোক। আর কোনো সম্পর্ক রাখল না। বিয়ের বর্ষপূর্তি না হতেই শ্বশুর বাড়ি থেকে স্বামীকে খাওয়ার অপবাদ নিয়ে বাপের বাড়ির গ্রামে ফিরল যামিনী। সেখানেও কি নিস্তার আছে? তাকে তার বাপের বাড়িতে নিল না। অবশ্য নেওয়ার মতো আছেই বা কে? এক অথর্ব পক্ষাঘাতগ্রস্ত বাবা আর দাদা বৌদি। বৌদি এক বাক্যে বাড়িতে ঢোকার আর্জি নাকচ করে দিল। অতএব গাঁয়ের শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘরে ঠাঁই হল যামিনীর। গাঁয়ে কানাঘুষো শোনা গেল মেয়েটি নাকি ডাইনি। কোথায় সেই সোনার রূপ, এক ঢাল আলুলাইতো কালো চুল? কোথায় বা সেই দিঘির মতো চোখ? এখন মেয়েটিকে দেখলে সাপভ্রষ্ট বিগত যৌবনা অপ্সরীর কথা মনে হয়। ভাগ্যের ফেরে যাকে মানব জন্ম নিয়ে গঞ্জনা কুড়োতে হচ্ছে। গাঁয়ের লোক তার থেকে যথাসম্ভব দূরত্ব রেখে চলে। পুরুষদের অনেকে যে তার দিকে হায়নার নজরে তাকায় না তা নয়, কিন্তু তাদের মনের সুপ্ত কামনার থেকে অজানার আশঙ্কাটা বেশি প্রবল। কাজেই ইচ্ছে থাকলেও যামিনীর সঙ্গে আলাপচারিতার সাহস কেউ দেখায় না। পাড়ার সান্ধ্য মজলিসে উঠে আসে যামিনীর কথা। শেয়াল ডাকা বাঁশ বনে তখন পাকিয়ে উঠেছে অন্ধকার। এক ফালি পথে শুয়ে আছে প্রতিপদের দুর্বল চাঁদের আলো। ঘোষগিন্নি বলেন যামিনীর কেচ্ছার কথা। বলেন, মেয়েটার চোখ দুটো দেখেছ? ও চোখ ভালো নয়। আমি তো আমার স্বামীকে স্পষ্ট বলে দিয়েছি, সূর্য ডুবলে ও চত্বর একেবারে মারানো যাবে না গো। তুমি বোধহয় জানো না, এরা সব রাক্ষসী হয় গো। ওর শ্বশুর বাড়ির ওখানে আমার ভাইপোর চালের আড়ত। ও তো বলেছে আমায়, এ মেয়ে নাকি চুল খুলে ছাদে ঘুরে বেড়ায়, কারণে অকারণে খিলখিল করে হাসে। এই মেয়ের লক্ষণ কি ভালো হতে পারে বলো? আসলে হবে নাই বা কেন? ওর বংশের দোষ। এসব দোষ থাকলে যায়? দাদা বাড়িতে না থাকলে ওর বৌদি কোথায় যায় জানো? কে ওর ঘরে আসে, কার সঙ্গে ও ঘুরে বেড়ায়, এসব কি আমি জানি না ভাবছো? আমি সব জানি। সেই বাড়ির মেয়ে আবার কেমন ধারা হবে বলো তো? স্ফুলিঙ্গ বড় আগুনের রূপ নিতে সময় লাগে না। তালে তাল মেলায় হরেন সান্যালের শাশুড়িও। বলেন, ওর বিয়ের আগে ক মাস নাই ছিল নাকি?
মদদের ছোট ছেলে মানবের সঙ্গে তলে তলে ওর অনেক গপ্প আছে গো। মুখ খুলি না তাই, খুললে কত লোকের হাড়ি ভেঙে যেত তার ঠিক নেই। আমি তো এও শুনেছি একবার ঘোষেদের বাগানে অন্ধকারে মানব আর যামিনী একসঙ্গে ধরা পড়েছিল। এসব মেয়েদের চরিত্র কি ভালো! ওর 7 পুরুষের ভাগ্যি ভালো, ওকে কোনো শ্বশুরবাড়িতে বউ করে নিয়ে গেছে। আমাদের সময় হলে আমাদের বাপ ঠাকুরদারা জুতো পেটা করে আমাদের মুখ ছিঁড়ে দিত না? কথায় কথা বাড়ে, রসিয়ে ওঠে কেচ্ছা। একটা আস্ত মানুষ ক্রমশ গ্রামীণ কুটকচালির প্রধান উপকরণ হয়ে উঠতে থাকে। তার অস্তিত্বের ওপর জমতে থাকে বিস্মৃতির পলি। একদিন ওই গ্রামে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। গাঁয়ে যারা পক্ককেশ বুড়ো বুড়ি তাঁরাও মনে করতে পারলেন না এমন প্রলয়ঙ্কর ঝড় কবে দেখেছেন। আর সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে পড়ে চলল কান ফাটানো বাজ। যামিনী তার ছোট্ট কুঁড়ে ঘরটায় বসে থরথর করে কাঁপছিল। জানলা দিয়ে নিরন্তর ঢুকে পড়ছে বৃষ্টির ছাট, প্রবল শীত। তাই অজানা আশঙ্কায় কেঁপে উঠছে যামিনীর শরীর। রাস্তায় কুকুর বেড়ালো নেই। হাওয়া দিলে যেভাবে উল্টে যায় ঝুলনের পুতুল, তেমনি এই গ্রাম যেন আজ তছনছ করে দেবে লোকান্তরের এই ঝড়। কেবলই মুখ বাড়িয়ে যামিনী দেখার চেষ্টা করছিল ঝড়ের প্রকোপ কমল কিনা। ভোর হতে আর ঠিক কত বাকি। শেষ রক্ষা যদিও হলো না, তার ঘরের উপর অব্যর্থ এসে পড়ল একটা মৃত্যুমুখী বাজ। ঝলসে গেল যামিনীর শরীর, লোকচক্ষুর আড়ালে ঝরে গেল একটা আস্ত প্রাণ। তার ঘরের দিকে কেউ পা বাড়ায় না। দু একটি ছেলে কখনো সখনো কুমতলবে কুঁড়ের আশেপাশে এসেছে বটে, কিন্তু অলৌকিকের আশঙ্কা তাদের অগ্রসর হতে দেয়নি। গাঁয়ের কেউ জানতেও পারল না সবার অজান্তে মারা গেল একটা আস্ত মানুষ। দিন দুয়েক বাদে তার মৃত শরীরটা হয়ে উঠল কুকুর, গোসাপ আর শেয়ালের খাবার। এর প্রায় 6 মাস পরের কথা। গাঁয়ের কয়েকজন যামিনীর অনুপস্থিতি লক্ষ্য করেছে বটে। তারা তাদের মতো ধারণা করে নিয়েছে এই জাতীয় মেয়ে সহজেই পরপুরুষকে ফুসলিয়ে পালাতে পারে, হয়তো অন্য কোথাও সংসার পেতে দিব্যি আছে। ক্রমশ গাঁয়ের মানুষের মন থেকে মুছে গেল যামিনীর স্মৃতি। কুঁড়ে ঘরটা ফাঁকা পড়ে রইল। তার পাশে বাড়তে শুরু করলো মানুষের আনাগোনা। ওই পথে স্টেশনটায় শর্টকাট হয়ে থাকে বলে ধীরে ধীরে ওই রাস্তাতেও সাইকেল আরোহীরা আবার যাতায়াত করতে শুরু করলো। সন্ধ্যের ট্রেন থেকে নেমে সাইকেলে বাড়ি ফিরছিল সুকুমার মণ্ডল। গাঁয়ের সবজির ব্যাপারী সে। কালে ভদ্রে কলকাতায় যেতে হয় সওদার কাজে। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। তার স্বভাব চরিত্র নিয়ে গাঁয়ে কিছু গুজগুজ ফুসফুস আছে। কলকাতায় তার যাতায়াত যে শুধুই ব্যবসার কাজে নয়, গ্রামের অনেকেই এই বিষয়ে প্রায় নিশ্চিত। কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়ের সঙ্গে তার বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক আছে, অনেকেই এরকম সন্দেহ করে থাকে। তা সুকুমার যে পুরোপুরি নিষ্কলঙ্ক তা নয়। এই কানাঘুষোর সবটুকু না হলেও অনেকটাই সত্যি। বহুদিন ধরেই তার শীতলের বিধবা বউটার ওপর নজর, কিন্তু গ্রামে একঘরে হওয়া বা গ্রাম থেকে বিতাড়িত হওয়ার ভয়ে সে এগোতে পারে না। ডাইনি টাইনিতে তার বিশ্বাস নেই। তাকে আটকে রেখেছে শুধু গাঁয়ের লোকের কাছে চক্ষুশূল হয়ে ওঠার চিন্তা। নানান চিন্তা করতে করতে সাইকেল চালাচ্ছিল সুকুমার। পূর্ণিমা রাত, চাঁদের আলোয় পথঘাট ধুয়ে যাচ্ছে। যামিনীর কুঁড়ে ঘরের কাছে আসতেই সুকুমার দেখল ভেতরে হ্যারিকেনের টিমটিমে আলো জ্বলছে। থমকে দাঁড়ালো সুকুমার।
মাস 6 হলো এই চত্বরে আলো জ্বলেনি। আজ কি ব্যাপার? তাহলে কি যামিনী ফিরে এসেছে? কৌতূহল দমন করা গেল না। সাইকেলটা কুটিরের বাইরে দাঁড় করিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল সুকুমার। ভেতরে যামিনী বসে, খোলা চুল, দিঘির মতো টানা টানা চোখ, সোনার মতো গায়ের রং। সুকুমারের দিকে চোখ পড়ল যামিনীর। তার ঠোঁটের কোণে ভেসে উঠল রহস্যময়ী আকর্ষণীয় হাসি। যেন সুকুমারের প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিল সে। সুকুমার বুঝতে পারল এই আবেদন প্রত্যাখ্যান করা তার অসাধ্য। যামিনী তর্জনী বাড়িয়ে তাকে নিজের দিকে ডাকল। বাইরে বেড়ে চলেছে ঝিঁঝির ডাক। সুকুমারের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। যামিনীর কাছে আসতেই যখন সে তার ধরা ছোঁয়ার মধ্যে, যামিনীর মুখ চোখ কেমন পাল্টে যেতে শুরু করল। মুখ থেকে মাংস গুলে গুলে পড়ছে, চোখের জায়গায় বিশাল দুটো ফুটো, ঠোঁট ঠেলে বেরিয়ে আসছে দুটো লকলকে দাঁত। সুকুমারের মুখ থেকে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। কিন্তু সেই নির্জন নির্ঝুম প্রান্তরে কেউ তার ডাক শোনার জন্য দাঁড়িয়ে নেই। যামিনী নাকি যামিনীর প্রেত কে জানে, সুকুমারকে জড়িয়ে ধরে দাঁত বসিয়ে দিল গলায়। সুকুমার ছটফট করতে করতে একসময় নেতিয়ে পড়ল, নিথর হয়ে পড়ে গেল মেঝেতে। সুকুমার না ফেরায় বিস্তর খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কেউই শেষ পর্যন্ত তার আর কোনো হদিশ পায়নি। দুনিয়ার কেউ কোনোদিন জানবে না সেই পূর্ণিমার রাতে ঠিক কি ঘটেছিল যামিনীর কুটিরে। কোথায় বা গেল সুকুমারের মৃতদেহ। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। হারহিম হরর। ঝাড়গ্রামের ভেতরের দিকটা ঠিক শহরের মতো নয়। লাল মাটি, ঘন শাল সেগুনের জঙ্গল, আর সন্ধে নামলেই অদ্ভুত এক নীরবতা। রাজদীপ আর স্বর্ণা ঘুরতে এসেছিল এই নিস্তব্ধতার খোঁজেই। কিন্তু দ্বিতীয় দিন থেকেই রাজদীপের দাঁতের ব্যথা অসহ্য হয়ে উঠল। ব্যথাটা যেন কেবল দাঁতে নয়, মাথার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছিল। জঙ্গলের কাছে ঘুরতে ঘুরতে হঠাৎ ওদের চোখে পড়ল একটা সাইনবোর্ড, যাতে লেখা নিশীথবাবুর ডেন্টাল ক্লিনিক। সাইনবোর্ডটা চোখে পড়তেই রাজদীপের মনে হলো, এমনিতেই দাঁতে ব্যথা, উফ, আবার সামনেই ডেন্টাল ক্লিনিক। যাই, দেখিয়ে আসি একবার ডাক্তারবাবুকে, দেখি উনি কি বলেন। ক্লিনিকটা ছিল একটা ঘন জঙ্গলের গা ঘেঁষে। ম্লান আলোয় চারপাশে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। ঘরের তাক জুড়ে মানুষের দাঁতের পাশাপাশি নানান পশুর দাঁতও যত্ন করে সাজিয়ে রাখা। আর দাঁতগুলোর অবস্থা ছিল ভীষণ শোচনীয়, যেন বহুদিনের অবহেলা আর যন্ত্রণার সাক্ষী এই দাঁতগুলো। এমন সময় হঠাৎ এক অদ্ভুত শান্ত গলা ভেসে এলো, আসুন আসুন, আপনারও বুঝি দাঁতের সমস্যা? রাজদীপ বলল,
আগে হ্যাঁ, আপনি নিশীথবাবু নাকি? হ্যাঁ, এই ডেন্টাল ক্লিনিকটা আমারই। দেখি দেখি এখানটা বসে একবার বড় করে হাঁ করুন তো। নিশীথবাবু টর্চের আলোয় ওনার নানান যন্ত্রপাতি দিয়ে দাঁতটা ভালো করে দেখে বললেন, না না, দাঁতটা দেখছি তুলতেই হবে। ঠিক আছে তুলেই দিন, তবে এ যন্ত্রণা না আর সহ্য হচ্ছে না, তুলে দিন। দাঁত তুলতে তুলতে নিশীথবাবু শুধু বলেছিলেন, জানেন তো এই দাঁত অনেক কিছু মনে রাখে। এই বলে ফিকফিক করে তিনি কিছুটা হেসেছিলেন। দাঁত তোলার পরে সেই রাত থেকেই রাজদীপ বদলাতে শুরু করল। মানুষ দেখলেই বুকের ভেতর কেমন একটা তীব্র টান আর কানে কানে একটা ফিসফিস আওয়াজ শুনতে পায়। ওকে ওকে চিনিস? ওই কি সেই লোকটা? ওই যে ওই লোকটাকে দেখ, ওই লোকটাকে দেখ। ও কি সেই লোকটা? হ্যাঁ, ওকে চিনিস নাকি? হ্যাঁ, স্বর্ণা যেন আগে ভাগেই কিছু একটা আঁচ করতে পেরেছিল। সেই কারণেই হয়তো তার ভেতর ভয়টা ধীরে ধীরে বাসা বাঁধছিল। এদিকে রাজদীপের চোখ ক্রমশ লালচে হয়ে উঠছে, আর তার অদ্ভুত আচরণেও একটা পরিবর্তন ধরা পড়ছিল, যেন সে আর আগের মতো মানুষটা নেই। তৃতীয় দিনের সন্ধ্যায় ঝাড়গ্রামের নিরিবিলি রাস্তাটা ধরে এক মাঝবয়সী লোক হোমস্টের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। মুখে স্পষ্ট কাটা দাগ, চোখে অদ্ভুত এক শূন্যতা। লোকটাকে দেখা মাত্রই রাজদীপ হঠাৎ থমকে দাঁড়ালো, যেন শরীরটা পাথর হয়ে যাচ্ছে। পরক্ষণেই তার কানে ভেসে এলো অচেনা এক ফিসফিসানি। এই তো সেই লোকটা, ধর ওকে ধর, শেষ করে দে ওকে ধরে শেষ করে দে। কথাগুলো যেন বারবার মাথার ভেতর ধাক্কা মারতে লাগলো রাজদীপের। চোখের দৃষ্টি বদলে গেল তার। এক মুহূর্ত দেরি না করে সে ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। চারপাশে হইচই পড়ে গেল। লোকজন দৌড়ে এসে চিৎকার করতে লাগলো, এই ছাড়ো আরে কি করছো? আরে ছাড়ো, এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? ছাড়াতে পারছো না নাকি? এই ছোকরা, ছাড়ো, ওকে ছাড়ো, আরে মরে যাবে তো লোকটা। আরে কি তোমরা দাঁড়িয়ে দেখতে থাকবে নাকি? আরে আমি পেরে উঠবো না তো, ছাড়ো, এই ছাড়ো, ছাড়ো বলছি। হঠাৎ করেই শান্ত সন্ধ্যাটা বিশৃঙ্খলায় ভরে উঠল, আর স্বর্ণা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো সেদিকে। সবকিছুই যেন তার বোঝার বাইরে চলে যাচ্ছে। লোকটার ঘাড় থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তখন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে রাজদীপকে ধরে ফেলল। হাত কড়া পরানোর সময়ও সে যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। স্বর্ণা ভেঙে পড়া গলায় কাঁদতে কাঁদতে বলল, এমন নয় স্যার, ও এমন নয়, প্লিজ বিশ্বাস করুন, প্লিজ স্যার, ও এমন নয় স্যার। তদন্ত শুরু হলো। তারপর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, নিশীথবাবুর ডেন্টাল ক্লিনিকের কোনো সরকারি নথি নেই, লাইসেন্স নেই, রেজিস্ট্রেশনও নেই, এমনকি তার অস্তিত্বের কোনো নির্ভরযোগ্য কাগজপত্রও পাওয়া গেল না। আরও আশ্চর্যের কথা, নিশীথবাবুকে খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর যেন তিনি হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। গ্রামের এক প্রবীণ বাসিন্দা অবশেষে চাপা স্বরে জানালো, বহু বছর আগে এক আদিবাসী বৈদ্য ছিল নিশীথ। সে ওই মানুষ আর পশুদের দাঁত দিয়ে মন্ত্র সাধনা করত। পোস্টমর্টেম রিপোর্ট তদন্তের পর পুলিশের ডাকে স্বর্ণাকে থানায় যেতে হলো।
সেখানে গিয়ে সে জানতে পারে এক চাঞ্চল্যকর সত্য। পুলিশ স্বর্ণাকে জানালো, দেখুন, যে লোকটাকে রাজদীপ মেরেছে সে 15 বছর আগে ঝাড়গ্রামের জঙ্গলে এক পর্যটককে খুন করেছিল। সেই পর্যটক ছিল আপনার হাজব্যান্ড রাজদীপের দাদা শুভদীপ চক্রবর্তী। খুনের সময় দাদার একটি দাঁত ভেঙে পড়েছিল, যেটা পরে নিশীথ তুলে নিয়ে গিয়ে ওই মন্ত্র সাধনায় ব্যবহার করে আর কি। রাজদীপের যে দাঁতটা তোলা হয়েছিল সেই দাঁতটা নিয়ে নিশীথবাবু নিশ্চয়ই কোনো তন্ত্রক্রিয়ায় কাজে লাগিয়েছেন, বুঝলেন, যার জন্য আজকে আপনার হাজব্যান্ডের এই অবস্থা। স্বর্ণা হতবাক হয়ে বলল, কিন্তু দাঁতটা তো আর রাজদীপের মুখে নেই, তাহলে ওইটা করলো কিভাবে? পুলিশ অফিসার একটু থেমে বললেন, মন্ত্র সাধনায় কি কি সম্ভব সেটা কি আমরা সত্যিই জানি ম্যাডাম? স্বর্ণার গলা কেঁপে উঠল। সে বলল, আপনি আপনি কি বলতে চাইছেন? কেউ প্রতিশোধ নেওয়ার জন্য রাজদীপকে ব্যবহার করেছে? মানে নিশীথ নামের সেই মানুষটা? অফিসার ধীরে বললেন, হয়তো, আবার হয়তো নয়। স্বর্ণার চোখ ভিজে উঠল। সে বলল, তাহলে তাহলে রাজদীপের কি হবে? ও কি সত্যিই দোষী? অফিসার কোনো উত্তর দিলেন না। ঘরের ভেতর নেমে এলো এক ভারী নীরবতা। জানালার বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর স্বর্ণার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকল, রাজদীপ কি সত্যিই নিজের ইচ্ছায় খুন করেছিল, নাকি অদৃশ্য কারোর হাতে সে কেবল এক নিঃশব্দ অস্ত্র হয়ে উঠেছিল? কে জানে। এসব বাজে কথা বলার জায়গা পাওনি না? মাঝি উত্তরে কিছু বলল না, মৃদু হাসল। আকাশে মলিন চাঁদ দেখা দিতেই সেই খয়াটে আলোয় জলে যেন কাদের নড়াচড়া টের পেলেন অচিন্তবাবু। জলের দিকে তাকাতেই হাড়হীন হয়ে গেল তার। অচিন্তবাবু ঘাটে এসে দেখলেন একটি মাত্র ছিপনৌকা বাঁধা আছে। সুন্দরবন সংলগ্ন অঞ্চলে পরিবহনের প্রধান মাধ্যম এই নৌকাই। কুপি জ্বলছে। কালো রাতের বুক চিরে টিমটিমে জোনাকির মতো কোনো রকমে জেগে আছে ম্লান হলুদ আলো। আজ নদী পার না করলেই নয়। ভাঙাচোরা সিঁড়িতে সাবধানে পা ফেলে নৌকোর কাছে নেমে অচিন্তবাবু একটু গলা তুলে জিজ্ঞাসা করলেন, কেউ আছো? কোনো সাড়া নেই। উপায়ন্তর না দেখে আবার গলা তুলে শুধলেন, বলি কেউ আছো? ছইয়ের ভেতর থেকে আড়মোড়া ভেঙে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলো। পরনে শতচ্ছিন্ন স্যান্ডো গেঞ্জি, ময়লা লুঙ্গি। লুঙ্গিটা নতুন অবস্থায় সম্ভবত নীল ছিল, এখন কালো হয়ে গেছে। খুনখুনে গলায় জিজ্ঞেস করল, বলেন বাবু, যাবে নাকি? এত রাতে? চলো, যা বকশিস লাগে দেব। 50 টাকা এক্সট্রা দিতে হবে বাবু। অচিন্তবাবু রাজি হয়ে গেলেন। রাতে যে যেতে রাজি হয়েছে এই না কত। হ্যাঁ, ঠিক আছে, চলো। নদীর কালো জল ভেঙে জরোদ্গব কচ্ছপের মতো ধীর গতিতে এগোতে শুরু করলো নাও। মাঝি জিজ্ঞাসা করল, জানাপাড়ায় কেউ থাকে নাকি বাবু? আগে তো এই অঞ্চলে দেখিনি। অচিন্তবাবু অলস ভঙ্গিতে বললেন, হ্যাঁ, আমার মাস্তুতো দাদার এই গাঁয়ে বিয়ে হয়েছে। নিউমোনিয়ায় ভুগছে। ওর সঙ্গে দেখা করব বলেই চলে এসেছি। আসবো এটা আগে থেকে ঠিক ছিল না, হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়েছি। অফিস কাছারি সামলে কিছুতেই আসা হচ্ছিল না। মানুষটা বড় ভুগছে। মাঝি হেসে বলল, দেখা
কি আর অত সহজে হয় বাবু? যদি ওপরওয়ালার ইচ্ছে থাকে তাহলে এক্ষুনি দেখা হবে, না হলে কবে দেখা হবে তার কোনো ঠিকই নেই। তার কথাটা কিরকম যেন হেঁয়ালির মতো ঠেকল। অচিন্তবাবু জিজ্ঞাসা করলেন, মানে? মাঝি গলাটা খাদে নামিয়ে বলল, এই নদীটা রাক্ষসে নদী বাবু। আমার এই নদীতে নাও বাইতে গা শিরশির করে। কেবল মনে হয় সারাক্ষণ আড়াল থেকে আমার ওপর কেউ নজর রাখছে। আমি তো আমার নাও ছেড়ে বেশি দিন থাকতেও পারি না। কতবার ভেবেছি নাও চালানো ছেড়ে দিয়ে অন্য কিছু করি, উপায় নেই। অচিন্তবাবু আশ্চর্য হয়ে বললেন, কেন? এরকম কেন? ওই টিমটিমে আলোতে লুঙ্গিটা সামান্য গুটিয়ে হাঁটুটা দেখালো মাঝি। অচিন্তবাবু বিস্ফারিত চোখে দেখলেন হাঁটুর কাছটায় দগদগে ঘা, যেন মাংস উঠে গেছে। গা গুলিয়ে উঠল তার। শিউরে উঠে বললেন, কি হয়েছিল? মাঝি ম্লান হেসে বলল, এই নদী ভোগ চায় বাবু। বছর বছর বন্যা হয়ে বহু লোককে খায়, আর বর্ষা বাদে অন্য সময় যখন খাওয়ার জোটে না, তখন নদীকে ভোগ দিতে হয়। না পারলে আমাদের এরকম করেই শাস্তি দেয়। এই নদীর খিদে বড় রাক্ষসে বাবু, তার খিদে বড় সহজে মেটে না। অচিন্তবাবু মনে মনে ভাবলেন, লোকটা হয় বদ্ধ পাগল, না হলে মদে চুর হয়ে আছে, না হলে এসব আজগুবি গপ্প কেউ ফাঁদতে পারে। নিশ্চয়ই পায়ে কোনোভাবে আঘাত লেগেছিল, তাকে কেন্দ্র করে এসব মন গড়া বাতেলা শুরু করেছে। তিনি এবার একটু কড়া গলায় বললেন, এসব বাজে কথা বলার জায়গা পাওনি না? মাঝি উত্তরে কিছু বলল না, মৃদু হাসল। আকাশে মলিন চাঁদ দেখা দিতেই সেই খয়াটে আলোয় জলে যেন কাদের নড়াচড়া টের পেলেন অচিন্তবাবু। জলের দিকে তাকাতেই হাড়হীন হয়ে গেল তার। নৌকাকে বেষ্টন করে ঘুরপাক খাচ্ছে কতগুলো বৃহদাকার কুমির। তাদের উদ্যত দাঁতে ঝিকিয়ে উঠছে ক্ষুধা। সামনে মাঝির দিকে তাকাতেই তাঁর হৃৎকম্প হলো। কোথায় সেই শীর্ণকায় দুর্বল মাল্লা, বরং এ যেন সাক্ষাৎ যমদূত। দাঁড়টা তুলে হিসহিসে গলায় মাঝি অচিন্তবাবুকে বলল, বলেছিলাম না বাবু, এই নদীর রাক্ষসে খিদে না মেটালে নদী আমাকে দিয়ে তার ভোগ মেটাবে। ক্ষমা করবেন বাবু, আজ আপনাকে ভোগ দিলাম। ঝপাত করে সে দাঁড়টা বসিয়ে দিল অচিন্তবাবুর মাথায়, আর বিরাট এক আর্তনাদ করে অচিন্তবাবু জলে পড়ে গেলেন। খানিকক্ষণ ছটফট, তারপর জল স্থির হয়ে গেল। চাঁদের আলোয় দেখা গেল সেই কালচে জল ধীরে ধীরে গাঢ় লালের দিকে এগিয়ে যাচ্ছে। যাক, আজ রাতের মতো নদীর খিদে মিটল। বিজন ঘোষ প্রাণপণে চিৎকার করে পরিচারক সন্তুকে ডাকতে গেলেন। তার গলা দিয়ে একটুও আওয়াজ বেরোলো না। হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে নাম্বার ডায়াল করতে গেলেন। হাত নড়ল না, সারা শরীর ঘরমাক্ত।
হিম হরর। স্যার, বলছি এই গাছটা কি না কাটলেই নয়? কিছুটা ভীত সন্ত্রস্ত কণ্ঠে কথাটা জিজ্ঞেস করল সমরেশ। বিজন ঘোষ আশ্চর্য হলেন। নাকের ওপর হড়কে আসা চশমাটা ঠিক করে পাল্টা প্রশ্ন করলেন, কেন গো, এই গাছটায় সমস্যা কি? সমরেশ কিছুটা ইতস্তত করে বলল, বলছিলাম স্যার, দেখুন না একটু চেষ্টা চরিত্র করে যদি এই গাছটাকে বাদ দিয়ে আপনাদের রাস্তার প্ল্যানটা করা যায়। বিজন ঘোষ মোবাইলটা খুলে বললেন, না না সমরেশ, সেটা অসম্ভব। আরে দেখো না, আমরা রাস্তার যে ম্যাপটা তৈরি করেছি তার একেবারে মাঝামাঝি এই গাছটা পড়েছে। রাস্তাটা বানাতে গেলে তো এই গাছটা না কেটে উপায় নেই। কোথা দিয়ে রাস্তাটা এগিয়ে নিয়ে যাব বলো? যদি ঘুরিয়ে রাস্তাটা করতে হয় তাহলে অনেক খরচ, আর কাজের সময়টাও তো বেড়ে যাবে। কিন্তু তুমি গাছটা রেখে দিতে এত ইনসিস্ট করছো কেন বলো তো? সমরেশ মাথা নিচু করল। বিজন ঘোষ দেখলেন সে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে নিজের বাঁ পায়ের বুড়ো আঙুলটা ঘষছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা বলতে চাইছে, কিন্তু সাহসে কুলিয়ে উঠছে না। বিজন ঘোষ বললেন, কি ব্যাপার, সব খুলে বলো। আসলে গাঁয়ের লোকের বিশ্বাস এই গাছে একটা দেও বসবাস করে। বহু বছর আগে একটি অপদেবতা গাঁয়ে ভীষণ উপদ্রব করত। একজন ফকির তাকে মন্ত্র পড়ে এই গাছে বন্দি করে রেখেছিল। গাছ কাটলে সেই দেহ মুক্ত হয়ে যাবে। আপনারা তো রাস্তা করে চলে যাবেন, কিন্তু ফল ভুগতে হবে আমাদের। কি? বিজন ঘোষের হাসির চোটে গাছ থেকে দুটো পাখি উড়ে গেল। হাসির দমক থামিয়ে তিনি বললেন, বাবা, তোমরা আজও এসব গেঁয়ো কুসংস্কারে বিশ্বাস করো? বুলশিট! আমি ভাবলাম কি নাকি। সমরেশের আপত্তি বা গাঁয়ের লোকের সম্মিলিত আবেদন ধোপে টিকল না। গাছ কাটা পড়ল। বিজন ঘোষ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গাঁয়ের শেষ প্রান্তে একটি সরকারি কোয়ার্টারে বিজন ঘোষের থাকার ব্যবস্থা হয়েছে। জায়গাটা বিজনের বেশ পছন্দ। পূবের জানলাটা খুলে দিলে দূরে পাহাড়, নদী, জঙ্গল দেখতে পাওয়া যায়। বসন্তকাল, ফুরফুর করে বাতাস বইছে। সারাদিনের ক্লান্তিকর কাজের পর বিজনবাবু বিছানায় গা এলিয়ে দিলেন। রাত তখন বেশ গভীর। সারা গ্রাম নিশুতি হয়ে এসেছে। দূর থেকে শোনা যাচ্ছে শেয়ালের ডাক। তাদের সুতীক্ষ্ণ চিৎকার ছড়িয়ে পড়ছে পাহাড় থেকে পাহাড়ে। হঠাৎ বিজনের মনে হলো পূবের জানলা দিয়ে কে যেন উঁকি মারছে। তিনি ধড়ফড়িয়ে উঠে পড়লেন। দৃষ্টি পূবের জঙ্গলে নিবদ্ধ। কই, কেউ তো নেই। মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়লেন আবার। খানিকক্ষণ পর তিনি স্পষ্ট বুঝতে পারলেন পূবের জানলার দিক থেকে কেউ উঠে এসে বিছানায় তার পাশে শুয়েছে। ওদিকে পিঠ করে থাকায় তিনি বুঝতে পারেননি কে উঠে এসেছে। পরিষ্কার টের পাওয়া যাচ্ছে পাশের বিছানাটা সামান্য কুঁচকে গেল। ঘরের তাপমাত্রা যেন নেমে গেল শৈত্যের শেষতম বিন্দুতে। বাতাস নয়, যেন প্রবাহিত হচ্ছে লোকান্তরের কোনো অশুভ শক্তির প্রশ্বাস। বিজন ঘোষ প্রাণপণে চিৎকার করে পরিচারক সন্তুকে ডাকতে গেলেন। তার গলা দিয়ে একটুও আওয়াজ বেরোল না। হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে নাম্বার ডায়াল করতে গেলেন। হাত নড়ল না, সারা শরীর ঘরমাক্ত।
দেখলেন পিঠের দিক থেকে অজস্র লিকলিকে ডালপালা তাকে ঘিরে ফেলছে। যেভাবে ময়াল সাপ শিকার ধরে পাক দেয়, তেমন অসংখ্য বৃক্ষ শাখা জড়িয়ে ধরছে তার হাত পা আঙুল। তার সামান্য নড়বার ক্ষমতাটুকুও নেই। চাপ ক্রমশ বাড়ছে, যেন মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে, চোখ মুখ ঠেলে বেরিয়ে আসবে। পরের দিন হাজার ডাকাডাকি সত্ত্বেও বিজন ঘোষ দরজা খুললেন না। গায়ের লোক দরজা ভেঙে দেখল তিনি নিজের বিছানায় নিথর হয়ে পড়ে আছেন। ঘরে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। গাঁয়ের ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখে দিল। আকস্মিক হৃদরোগে গভীর রাতে বিজন ঘোষের মৃত্যু হয়েছে। কিন্তু এখানকার বুড়ো বুড়িরা জানে এ কাজ কার। এ মৃত্যু নয়, হত্যা। বহু বছর পর বন্দি দশা থেকে মুক্ত হয়ে দেও এসেছিল প্রথম শিকার করতে। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। হাড়হিম হরর। মিতালি দেবী ছিলেন বনেদি বাড়ির বড় মেয়ে। আজ বললে লোকের বিশ্বাস হবে না, তবে বিয়ের সময় কিছু না হলেও বাপের বাড়ি থেকে 50 ভরি সোনার গয়না পেয়েছিলেন তিনি। অভাব অনটন সবার জীবনেই আসে, কিন্তু শত অভাবেও তিনি একটা সোনার গয়নাতেও হাত দিতে দেননি। খুব যে সেগুলো পরে ঘুরে বেড়াতেন সেটাও না। বেশিরভাগ সময়ই গয়না লকারেই থাকত। বিয়ে বাড়ি কিংবা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠান থাকলে দরকার মতো নিয়ে আসতেন, মিটে গেলে আবার রেখে আসতেন ব্যাংকে। ছেলের বিয়ের পর সীতাহারটা বৌমাকে দিয়েছিলেন তিনি। সে হার দেখে সঞ্চিতার চোখ তো একেবারে উল্টে যাওয়ার জোগাড়। সে নিজে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, অমন হার বানানোর কথা স্বপ্নেও কখনো ভাবতে পারেনি সঞ্চিতা। বলতে গেলে মেঘ না চাইতেই জলের মতো তার ভাগ্যে হারখানা জুটেছিল, আর তাতেই তার মাথাটা গেল ঘুরে। ইনিয়ে বিনিয়ে শাশুড়িকে বলল, মা, বলছি কি, আপনার এত গয়না সব ব্যাংকে রেখেছেন কেন? বাড়ি এনে রাখুন, তাহলে তো মাঝে মধ্যে আপনি পড়তে পারবেন। পড়তেই যদি না পারেন তাহলে ওগুলোর কাজ কি? মিতালি দেবী অবশ্য বৌমার কথায় কান অবধি দেননি। শটান বলে দিয়েছিলেন, অত গয়না ঘরে এনে রাখলে যে চিন্তায় সারা বাড়ির লোকের ঘুম হবে না বৌমা। সঞ্চিতা আর ঘাটানোর সাহস পায়নি। কিন্তু কদিনের মধ্যেই মিতালি দেবীর কিডনিতে পাথর হলো। ডাক্তার জানালেন যে অপারেশন ছাড়া আর গতি নেই। যদিও সেই অপারেশন আজকালকার দিনে খুবই একটা সাধারণ ব্যাপার, কিন্তু মিতালি দেবী বেশ ভালো রকম ঘাবড়ে গেলেন। স্বামীকে ডেকে একদিন বললেন, আমার সব গয়নাগুলো এনে দাও তো, একবার পরে দেখি এরপর আর ফিরতে পারবো কি পারবো না। মিতালি দেবীর স্বামী অনেকভাবেই তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। তিনি বললেন, বোকার মতো কি আবল তাবল বলছো? এই অপারেশন এখন ঘরে ঘরে হচ্ছে। কিচ্ছু হবে না তোমার, তুমি নিশ্চিন্তে থাকো তো। কিন্তু মিতালি দেবী নিজের গোঁ ছাড়লেন না। তিনি স্পষ্ট জিজ্ঞাসা করলেন, তুমি গয়নাগুলো আনবে কি আনবে না? অবশেষে সব গয়না ঘরে এলো। একবার করে গায়ে চড়িয়ে মিতালি দেবী গেলেন অপারেশন করাতে। তারপর সমস্ত কিছুই সুস্থভাবেই মিটে গেল। কিন্তু গয়নাগুলো আর কিছুতেই তিনি ব্যাংকের লকারে রাখতে চাইলেন না। তিনি বললেন,
যতদিন আছি ওগুলো আমার কাছেই থাকুক, তারপর না হয় বৌমাকে দিয়ে দেব। সব তো ওরই। এই কথার পর কেউই বিশেষ আপত্তি করল না। এরপর অবশ্য মিতালি দেবী গয়নাগুলোকে আর আলমারিতে বন্ধ করে রাখতেন না, মাঝে মধ্যেই তিনি একটা দুটো করে পরতেন। কিন্তু মুশকিলটা শুরু হলো কদিন পর থেকেই। আমার বাউটিটা, আমার গয়নাগুলো, আমার বাউটিটা কোথায় চলে গেল গো? হারিয়ে গেছে মনে হয়, নাকি চুরি হয়ে গেল? আরে চুরি হয়ে গেছে কিনা দেখ। সকালে ঘুম ভাঙতে বাড়িতে রীতিমতো হুলুস্থুলু পড়ে গেল। মিতালি দেবীর হাতের বাউটিটা যে চুরি গেছে তা চিৎকার এবং কান্নাকাটিতে পাড়ার কারুরই জানতে বাকি থাকলো না। কিন্তু প্রশ্ন একটাই, চুরিটা করবে কে? অপারেশনের পর থেকে মিতালি দেবী বেশি দৌড়াদৌড়িও করেন না, এমনকি সঞ্চিতা চাটা অবধিও তার ঘরে পৌঁছে দেয়। বাইরের লোক বলতে বুলটির মা, কিন্তু সে অনেক দিন ধরেই বাড়িতে কাজ করছে। কাজে আসতে দেরি করুক কিংবা যতই ঘন ঘন কামাই করুক, চুরি করবে বলে তো সে মনে হয় না। কিন্তু বিপদের দিনে মানুষ মনে হওয়াকে বিশেষ গুরুত্ব দিতে চায় না। তার দিকেই আঙুল উঠল এবং তার চাকরিটা সবার আগে চলে গেল। এরপর অবশ্য চুরি হওয়া বন্ধ হলো না, তবে চোরের নজর উঁচু বলতে হবে। মিতালি দেবীর সোনার গয়না ছাড়া আর কোনো কিছুই সরানোর ক্ষেত্রে তার রুচি নেই। দুদিনখানা কাজের লোক ছাঁটাইয়ের পর পুরো দোষটা অবশ্য মিতালি দেবীর ঘাড়ে গিয়েই পড়ল। তিনি কেন নিজের জিনিস সামলে রাখতে পারছেন না, এটাই সবাই বলল। তার স্বামী তাকে বলল, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, এই জন্যই বলেছিলাম গয়নাগুলোকে লকারে রেখে আসতে। মিতালি দেবীর ছেলে বলল, দিনকে দিন তুমি যেন আরো ছেলে মানুষ হয়ে যাচ্ছ মা। সোনার ওরকম দামি দামি জিনিসগুলোকে তুমি এরকম মুড়ি মুড়কির মতো হারিয়ে ফেলছো, একটু খেয়াল রাখবে না? একমাত্র সঞ্চিতা তার কাছে ঘেঁষে এসে বলল, ওমা, কষ্ট পাবেন না, জিনিস হারানো ভালো। জানবেন, অল্পের উপর দিয়ে গেল, ক্ষতিপূরণ হয়ে যায়, কিন্তু মানুষ হারালে সে ক্ষতি আর পূরণ হয় না মা। মিতালি দেবী কোনো উত্তর দিলেন না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন। বোঝা যাচ্ছিল যে তার মাথাটা আস্তে আস্তে বিগড়চ্ছে। কদিন বাদে রীতিমতো কঙ্কালসার চেহারা হয়ে গেল তার। মুখে কোনো লালিত্য নেই, চোখের তলায় কালি, চুল রুক্ষ। এভাবেই বেশ কয়েক মাস বেঁচেছিলেন মিতালি দেবী। তারপর একদিন সকালে বিছানা থেকে তার দেহটা আর উঠে বসল না। কখন যে প্রাণবায়ু বেরিয়ে এসেছে কেউই জানতে পারেনি, জানার কথাও না। মিতালি দেবী মারা যাওয়ার পর সংসারের চাবির গোছাটা সঞ্চিতার আঁচলেই আশ্রয় নিল। সঞ্চিতা যেন এই দিনটার অপেক্ষাতেই ছিল। আনন্দে যেন তার রাতে ঘুম আসছিল না। বিছানায় উঠে বসে নাইট ল্যাম্পটা জ্বালালো সঞ্চিতা। পাশে তাকিয়ে দেখল মিতালি দেবীর সুপুত্রটি নাক ডেকে ঘুমোচ্ছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে এসে কাঠের আলমারির লকারটা খুলল সে। একটার পর একটা হার, সীতাহার, বাউটিগুলো বার করে এনে গায়ে চাপালো। এই সবগুলোই মিতালি দেবীর। এগুলোর এক একটাকে হারাতে হারাতেই পাগল হয়ে গিয়েছিলেন তিনি, কিংবা এক একটা সাবধানতাকে অস্বীকার করে করে পাগল বানানো হয়েছিল তাকে। অল্প আলোয় সেই গয়নাগুলোই ঝলমল করছিল, সোনার ঝলক। তাকালি চোখ মুখ আলোয় ভরে ওঠে। নিজের আয়নায় ভালো করে নিজেকে দেখে নিল সঞ্চিতা। অপ্সরা লাগছিল তাকে সেদিন। এই দিনটার অপেক্ষাতেই ছিল যেন। কাল অনায়াসে একটা একটা করে পড়ে বেরোলে কেউ কোনো প্রশ্নও করতে পারবে না।
এইসব ভাবতে ভাবতেই বড় একটা হাই তুলল সে। ঘুম পাচ্ছিল তার, শান্তির ঘুম। এ কথা ভেবেই এবার গায়ের গয়নাগুলো খুলতে যাচ্ছিল সঞ্চিতা। হঠাৎ টের পেল সব যেন ওর গায়ে আঁটো সাঁটো হয়ে বসছে আরো। প্রথমবার মনের ভুল ভেবে গুরুত্ব দেয়নি সে, কিন্তু সীতাহারটা গলা থেকে খুলতে গিয়ে ফের টের পেল এবারে যেন তার দম বন্ধ হয়ে আসছে। আর একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করল সে, যত খুলতে চাইছে গয়নাগুলো যেন ওর চামড়া মাংস ভেদ করে আরো বসে যাচ্ছে গায়ে। আয়নার দিকে তাকালো একবার, ছায়া ছায়া একটা চেহারা যেন এসে দাঁড়িয়েছে ওর পেছনে। মুখটা খুব স্পষ্ট নয়, কিন্তু সঞ্চিতার চিনতে বিন্দু মাত্র অসুবিধে হচ্ছিল না। চেহারাটার মুখটা ওর সদ্য প্রয়াত শাশুড়ি মিতালি দেবীর। ভয়ে বুকটা ছ্যাঁত করে উঠল তার। চিৎকার করে হাতটা খুলতে যেতেই গলাটা যেন বন্ধ হয়ে এলো। হাতের চুড়ি বালা বাউটিগুলো যেন হাত করার মতো চেপে ধরে বসেছে তাকে। আস্তে আস্তে শরীরটা যেন নিথর হয়ে আসছিল সঞ্চিতার। মৃত্যুকে যেন ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসতে দেখছে সঞ্চিতা। আর দেখছিল আয়নার প্রতিবিম্বটা কেমন রিক্ত হাতে দাঁড়িয়ে আছে। কোনো বন্ধন থেকেই যেন তার মুক্তি নেই। চোখের কোণ বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে জল, কিন্তু চিৎকার করে কাঁদার মতো সামর্থ্য অবধি নেই সঞ্চিতার। ধীরে ধীরে ঝিমিয়ে এলো গোটা শরীরটা, ধপ করে পড়ে গেল মেঝের ওপর। সামান্য শব্দ হলো, কিন্তু কেউই কিছু জানতে পারল না। পরদিন সঞ্চিতার নিথর দেহটা যখন আবিষ্কার হলো হলঘর থেকে, গায়ে একটা গয়না পর্যন্ত নেই, অথচ চাপ চাপ রক্ত জমাট দাগের মতো লেগেছিল। কিন্তু সেই দাগ থেকে গয়না অবধি পৌঁছানো যায়নি হয়তো। মিতালি দেবী দাগটুকু রেখে দিলেন যেমন, অনেক দাগ মুছেও নিলেন। আর বাড়ির বউ গয়না চুরি করেছিল সে কথা শেষমেশ কেউই কখনো জানতে পারেনি। অন্তরাকে কাছে টেনে আগলে ধরেছিল খানিক আগে। সেই আলিঙ্গনের স্পর্শেই চোখ বুজে এসেছিল ওর। আর বুজে আসা চোখের মধ্যে যে অন্ধকার জন্মেছিল, তাতেই যেন সাদা শাড়ি পরা রুগ্ন একটা বুড়ির ছায়া ভেসে উঠেছিল। হাড় হিম হরা। অন্তরার কি যেন মনে হয়েছিল সেদিন। অনিরুদ্ধকে বলেছিল, এবার বাপের বাড়ি গেলে একজনের সাথে তোমার দেখা করাবো। তারপর নানা কাজে অন্তরা বোধহয় সে কথা ভুলেই গিয়েছিল। অনিরুদ্ধ যে খুব মনে রেখেছিল কথাটা এমন নয়, কিন্তু শ্বশুর বাড়িতে পা রাখা মাত্রই সবার প্রথমে ওই কথাটাই মাথায় এলো। অন্তরার কানের কাছে গিয়ে সে ফিসফিস করে বলল, এই এবারে কার সাথে বেশ দেখা করাবে বলেছিলে? অন্তরা মশকরার ভঙ্গিতে বলেছিল, আন্দাজে বলো কার সাথে দেখা করতে পারি। উদাসীন মুখে অনিরুদ্ধ উত্তর দিয়েছিল, তোমার কোনো পুরনো প্রেমিক টেমিক নিশ্চয়ই। অন্তরা হেসেছিল অনেকক্ষণ। তারপর যে উত্তরটা দিয়েছিল তার জন্য অনিরুদ্ধ একেবারেই প্রস্তুত ছিল না। অন্তরা মায়া ভরা চোখে তাকিয়ে বলেছিল, চলো তোমাকে জটা বুড়ির সাথে আজ দেখা করাবো। জটাবুড়ি নামটা অনিরুদ্ধর চেনা। অন্তরার মুখে বাবা মায়ের কথা যত না শুনেছিল, তার চেয়ে বেশি শুনেছিল সেই জটাবুড়ির কথা। প্রসঙ্গটা প্রথমবার উঠেছিল অদ্ভুতভাবেই। অনিরুদ্ধ একদিন রাতের বেলা ওর কাছে বায়না করেছিল, শোনো না, আমার একটা গল্প শোনাবে প্লিজ অন্তরা। স্বাভাবিকভাবেই অন্তরা প্রথমে অবাক হয়েছিল। অনিরুদ্ধ বলেছিল, অনেকের মুখে শুনেছি মা কিংবা ঠাকুমারা নাকি গল্প বলে তাদের ঘুম পাড়াতো। আমি তো কাউকেই পাইনি।
কত রাত এমন হয়েছে কাঁদতে কাঁদতে এমনি ঘুমিয়ে পড়েছি জানো। এই আজ তুমি আমায় একটা গল্প শোনাবে? আমি গল্প শুনতে শুনতে ঘুমোবো, অন্তত একটিবারের জন্য। অন্তরা আর অবাক হয়নি। সেদিন রাতে রূপকথার একটা গল্প শুনিয়েছিল। গল্পটার কিনারে কিনারে উত্তেজনা। রাক্ষসের বাড়িতে রাজকন্যা বন্দী, পক্ষীরাজের জ্বর হয়েছে, 6 মাসের আগে সারবে না, হন্যে হয়ে দৌড়ে মরছে রাজকুমার, শেষমেশ সোনার কাঠি ছুঁয়ে দিতেই জেগে উঠছে রাজকন্যা। শেষটুকু অবধি পৌঁছতেই অনিরুদ্ধর চোখে যেন এমনি ঘুম নেমে আসত। ধীরে ধীরে যেন এটাই অভ্যেসের মতো হয়ে গিয়েছিল। রোজ রাতে ঘুমানোর আগে অন্ততপক্ষে একটা গল্প অন্তরা অনিরুদ্ধকে বলতো। একদিন অনিরুদ্ধ বেশ অবাক হয়েই ওকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুমি এত গল্প জানলে কি করে? মানে গল্পের বইয়ে পড়েছ? অন্তরা নির্লিপ্ত ভঙ্গিতে বলেছিল, এইসব গল্প আমি আমার জটা বুড়ির কাছে শুনেছি। জটাবুড়ির গল্পগুলো অন্তরার মুখে শুনলে অনিরুদ্ধ বুঝতে পারত স্থান কাল পাত্রের বৃত্তটা বড় ছোটখাটো। এক ঘর, এক বাড়ি, একটা বাটিতে চাল ভাজা, দপদপ করতে করতে অন্ধকারকে বারংবার উস্কে দেওয়া একটা লম্প। আর অন্তরা জটাবুড়ির একের পর এক গল্প বলে যাচ্ছে, তবে ও বিশেষ গুরুত্ব দেয়নি ব্যাপারটায়। আরও একটা অদ্ভুত কথা অন্তরা বলেছিল। অন্তরার বাপের বাড়ি থেকে আনা অ্যালবামে ওর কিছু নাচের ছবি দেখে অনিরুদ্ধ কৌতূহলবশতই জিজ্ঞেস করেছিল, এই তুমি যে নাচতে পারো কোনোদিন বলনি তো? অন্তরা ফিক করে হেসে ফেলেছিল। নাচতে আর পারলাম কই? মানে এই যে নাচের ছবি। অন্তরা ছবিটাকে কেড়ে নিয়ে বলেছিল, জটা বুড়ি একা থাকে তো, ওর কেউ নেই, খাবার কেনার পয়সাও নেই, তাই আমি আমার ঘুঙুরটা ওকে দিয়েছিলাম। বাবাকে বলতে শুনেছিলাম ঘুঙুরটার নাকি অনেক দাম, তাই বলেছিলাম ওটা বেচে জটাবুড়ি যেন খাবার কিনে খায়। জটাবুড়ি নিয়ে একটা ভালো রকম কৌতূহল জন্মেছিল অনিরুদ্ধর মনে, কিন্তু সময়ের সাথে সাথে আবার মিলিয়েও গিয়েছিল। কিন্তু সেদিন দরমার ঘরটার সামনে দাঁড়িয়ে অন্তরা যখন বলল, ওই তো ওটাই জটাবুড়ির ঘর, চলো দুজন মিলে যাই। অনিরুদ্ধর পৃথিবীটা এক মুহূর্তের জন্য হলেও যেন বেসামাল হয়ে পড়েছিল। বাড়িটার সামনের উঠোনে পাতা জমে জমে পাহাড় হয়ে গেছে, গাছগুলো বেহায়ার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে, আগাছাও নেহাত কম নয়। কিন্তু সেসব পেরিয়ে অন্তরা ওকে বাড়িটার একেবারে দরজার কাছে নিয়ে গেল। বেড়ার দরজা খোলাই ছিল। অন্তরা একটা পিঁড়ির ওপর বসল, তারপর মাথাটাকে আলতো হেলিয়ে জড়িয়ে ধরে বলল, এই দেখো আমার জটাবুড়ি। বলো বলো, আমার মা কেমন আমায় ভয় পাওয়াতো তোমায় দেখিয়ে? অন্তরা থামল না, বলেই চলল, জানো অনিরুদ্ধ, তখন আমি খুব ছোট্ট, বাবা উকিল মানুষ, ভীষণ ব্যস্ত, মাও কলেজে পড়ায়, আর আমি খালি ঘ্যান ঘ্যান করে ওদের বিরক্ত করতাম। তাই মা আমাকে জটাবুড়ির এই বাড়িটা দেখিয়ে বলেছিল, জানিস ওই বাড়িটায় জটাবুড়ি থাকে, একদম একা, কেউ দুষ্টুমি করলে ধরে নিয়ে যায়। অনিরুদ্ধর মনের ভেতর অনেক কিছু ঘুরছিল। মানুষ বড় অদ্ভুত, কেমন নির্দয় ভঙ্গিতে একা মানুষকে ভয় পাওয়ার বিদ্যেটা শিখিয়ে দিতে পারে। অন্তরা হঠাৎ খিলখিল করে ছেলে মানুষের মতো হেসে উঠল। অনিরুদ্ধ বিব্রত হলো খানিকটা। কি হলো অন্তরা? হলো আবার কি, সারাদিন বাড়িতে একাই থাকতাম, ভাল লাগতো না, গ্রিলটাকে জেলখানা বলে মনে হতো। তাই একদিন গ্রিল টপকে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে কোথায় গেলাম জানো? অনিরুদ্ধ অন্যমনস্ক হয়ে পড়েছিল। প্রশ্নের সূত্র ধরেই প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে? অন্তরা আরো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, এই তো জটাবুড়ির কাছে। ভেবে দেখলাম সবাই ব্যস্ত, শুধু জটাবুড়িই আমার মতো একা। তারপর জটাবুড়ি আমায় এক বাটি চাল ভাজা দিল, মিছি মিছি চাল ভাজা। জটাবুড়ির তো সব খাবারই মিছি মিছি খেত, আমিও শিখে গেছিলাম। বসে বসে সেসব চিবোতাম, আর জটাবুড়ি আমায় গল্প বলে যেত। এই জটাবুড়ি, এই দেখো আমার বর, ওকেও একটা গল্প বলো না।
অনিরুদ্ধ গল্পের প্রত্যাশায় অনেকক্ষণ চুপ করে বসে থাকল, কিন্তু কেউ যে কোনো গল্প বলবে না তা সে জানত, কারণ ঘরটায় ঢোকা থেকেই ও আর কাউকেই দেখতে পায়নি। ময়লা মেঝে হেলে পড়েছে অন্তরা, জড়িয়ে ধরেছে হাওয়াকে, সবটাই খেয়াল করেছে, কিন্তু একবারের জন্যও তাকে আটকায়নি। এটুকু পাগলামি যেন ওর হিসেবের মধ্যেই ছিল। কিন্তু এরপর যা হলো তার জন্য অনিরুদ্ধ একটুও প্রস্তুত ছিল না। অন্তরাকে কাছে টেনে আগলে ধরেছিল খানিক আগে, সেই আলিঙ্গনের স্পর্শেই চোখ বুজে এসেছিল ওর। আর বুজে আসা চোখের মধ্যে যে অন্ধকার জন্মেছিল, তাতেই যেন সাদা শাড়ি পরা রুগ্ন একটা বুড়ির ছায়া ভেসে উঠেছিল, যার মাথার চুলগুলো জড়িয়ে পেঁচিয়ে জটার মতো হয়ে গেছে। একটা প্রাচীন নারী কণ্ঠে শুনতে পাচ্ছিল, অনেক অনেক বছর আগের কথা, এক রাজকন্যে দিঘির ধারে একলা বসে। ক্রমে গল্পটা যেন শব্দের উপর আর থেমেছিল না, মনের মধ্যে বনবন করে আপনা থেকেই ঘুরতে শুরু করেছিল। কখন যে দুজনে ওই অন্ধকার পুরনো বাড়িটায় ঘুমিয়ে পড়েছিল কারোরই খেয়াল নেই। ঘুম যখন ভাঙল তখন চারিধারে রীতিমতো খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা বাড়িটার অল্প বিস্তর দুর্নাম তো ছিলই। অচৈতন্য অবস্থায় অন্তরা আর অনিরুদ্ধকে সে বাড়ি থেকে যখন পাওয়া গেল, আর কারো মনে কোনো দ্বিধাই থাকল না। পরদিনই লোক ডেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়িটাকে। অন্তরার কানে কেউ খবরটা দেয়নি। শ্বশুর বাড়ি ফিরে গিয়েছিল নির্ঝঞ্ঝাটে। জ্বর এসেছিল সেদিন রাতেই, কিন্তু অনিরুদ্ধ জটাবুড়ির বাড়িটায় ফিরে এসেছিল একবার। তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি জায়গাটা। কি খুঁজতে ফিরে এসেছিল তাও জানে না, কিন্তু ভীষণ গুরুতর একটা জিনিসও খুঁজে পেয়েছিল ধ্বংসস্তূপের মধ্যিখানে, একেবারে অক্ষত অবস্থায়, যেন ওর আসার অপেক্ষাতেই পড়েছিল জিনিসটা। কাউকে কিচ্ছু না বলে ওটা সাথে করে নিয়ে এসেছিল বাড়িতে। অন্তরা সেরে ওঠার পর অনিরুদ্ধ ওর কোলে মাথা রেখে বলেছিল, এই আজ একটা ভালো দেখে গল্প শোনাও তো, তারপর দারুণ একটা জিনিস দেব তোমায়। অন্তরা তার সাংসারিক বুদ্ধিদীপ্ত সুরে বলেছিল, ফের ফালতু পয়সা খরচা করেছো? আমার তো সবই আছে, কি দরকার ছিল এসব অহেতুক কেনাকাটা? অনিরুদ্ধ হেসেছিল, কিনিনি তো, তোমার জিনিস তোমাকেই দেব। অন্তরা আর কথা না বাড়িয়ে গল্প বলতে শুরু করল। হঠাৎ টের পেল অনিরুদ্ধ ওর পায়ের কাছে কিছু একটা নামিয়ে রেখেছে। ভালো করে তাকাতেই দেখতে পেল একজোড়া ঘুঙুর। অন্তরা সেই ঘুঙুর জোড়া হাতের মুঠোয় নিতেই আপনা থেকেই যেন কান্না বেরিয়ে এলো তার বুক ঠেলে। সে ধরা গলায় জিজ্ঞেস করল, কোথায় পেলে এগুলো? অনিরুদ্ধ উদাসীন কণ্ঠে বলল, তোমার জটাবুড়ি চলে যাওয়ার আগে আমায় ডেকে এগুলো দিয়ে গেল, আর বলল তোমায় যেন একটা নাচের স্কুলে ভর্তি করে দিই। তুমি তোমার জটাবুড়ির শেষ ইচ্ছেটা রাখবে তো? অন্তরা আর কোনো উত্তর দিল না, জড়িয়ে ধরল অনিরুদ্ধকে। অন্ততপক্ষে কেউ কেউ একা মানুষকে ভয় না পেয়ে ভালোবাসতে চেয়েছিল, তাই জটাবুড়ির মতো অনেককেই আর কখনো একা থাকতে হয়নি। পুরনো বাড়ির সিঁড়ির একটা আলাদা গন্ধ থাকে। কাঠের গন্ধের সঙ্গে বছরের পর বছর জমে থাকে ধুলো। বহু বছর সূর্যের আলো না লাগায় সিঁড়ির প্রতি বাঁকে পরিবেশ একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। উত্তর কলকাতার বাগবাজারের 3 তলা বাড়িটা ঠিক সেরকমই। উঁচু খিলানওয়ালা দরজা, কালো হয়ে যাওয়া লোহার গ্রিল, আর মাঝখানে সরু পাক খাওয়া সিঁড়ি, যেটা নিচের অন্ধকার
উঠোন থেকে উঠে গেছে সোজা ছাদ পর্যন্ত। ঋদ্ধি অবশ্য বাড়িটা নিয়েছিল সস্তা বলে। কল সেন্টারে নাইট শিফটে কাজ করে খুব বেশি একটা আয়ও হয় না ঋদ্ধির, তবে একা মানুষ বলে সেরকম চিন্তা নেই ওর। ভাড়া বাড়িটার নিচের তলায় সবকটা ঘরে পুরনো ভাড়াটে রয়েছে। যেদিন ঋদ্ধি প্রথম মালপত্র নিয়ে এলো, নিচের তলার লোকজন দরজার আড়াল থেকে তাকিয়েছিল তার দিকে। প্রত্যেকের চোখে একটা অপরিচিত মাপা হিসেবি দৃষ্টি। বাড়ির মালিক বিশুবাবু তখন পাশেই দাঁড়িয়ে হেসে বলেছিলেন, এদের সঙ্গে বেশি মিশবেন না। ছোট লোক পরিবার, 3 পুরুষ ধরে ভাড়াটে, এখন তোলাও যায় না, আবার কোনো কিছু বলাও যায় না, যেন নিজেদের বাড়ি ভেবে বসেছে। কথাগুলো বলার সময় তার চোখে একটা চাপা বিরক্তি ছিল, যেন এই মানুষগুলো বাড়ির দেওয়ালে জমে থাকা শ্যাওলার মতো। একবার আষ্টে পৃষ্ঠে যখন ধরেছে, এর থেকে আর মুক্তি নেই। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে বিশুবাবু বললেন, এই বাড়ির সেরকম কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকতে পারেন আপনি। তবে মাসের প্রথম সপ্তাহে কিন্তু ভাড়াটা দিয়ে দেবেন, তাহলেই হলো। ও, আর একটা কথা। বিশুবাবু থামলেন। সিঁড়িটা তখন অন্ধকার। উপরে একটা ছোট হলুদ বাল্ব জ্বলছে, তবে অন্ধকার তাতে বিশেষ যে কাটছে সেরকমটাও নয়। সিঁড়ির মাঝের মোড়ে একটা জানলা, সেই জানালার কাছে ধুলো জমেছে। ঋদ্ধি বলল, কি কথা বিশুবাবু? বিশুবাবু এবার একটু নিচু গলায় বললেন, রাতে সিঁড়ি দিয়ে ওঠা নামা যেন সাবধানে করবেন। পুরনো বাড়ি তো, ওই সিঁড়িতে আলো নেই খুব একটা, তাই আর কি বলছিলাম। এমনি ভয়ের কিছু নেই। বিশুবাবু কথাটা বলে একবার সিঁড়িটার দিকে তাকালেন। তার চোখে তখন অদ্ভুত এক অনির্বচনীয় ভাব, যেন কথাটা শুধু সতর্ক বার্তা নয়, আরো কিছু আছে যা তিনি বলতে চাইছেন। ঋদ্ধি হেসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। না না, আমি সাবধানে থাকবো বিশুবাবু, আপনি একদম চিন্তা করবেন না। তারপর দুজনে দোতলার ছোট ঘরটা খুলে দেখল। ঘরটা বেশ বড়। একপাশে লম্বা একটা জানালা, কিন্তু কাঁচ এত মলিন যে বাইরের আলো ঠিকমতো ঢোকে না। দেওয়ালের রং একেবারে খসে গেছে, কোথাও কোথাও লেগে রয়েছে স্যাঁতস্যাঁতে ড্যাম্পের দাগ। ঘরে ঢুকে বিশুবাবু আলো আর ফ্যান চালিয়ে দিয়েছিল। একটা পুরনো সিলিং ফ্যান ঘটাং ঘটাং শব্দ করে খুব ধীরে ধীরে ঘুরতে শুরু করল। ঘরটা খুব একটা আহামরি না হলেও ঋদ্ধি এতেই খুশি। কলকাতায় এই ভাড়ায় এর থেকে ভালো ঘর পাওয়াটাও কঠিন। সেই রাতেই ওর নাইট শিফট ছিল। সন্ধে 6টায় সে বাড়ি থেকে বেরোলো। নিচে নামার সময় ঋদ্ধি বুঝল সিঁড়িটা অদ্ভুত নীরব। বাইরে দূরে কোথাও কুকুর ডাকছে। উপরতলার হলুদ বাল্বের আলো সিঁড়ির ওপরের অংশ খানিক আলোকিত করে রেখেছে, তবে সিঁড়ির বাঁক ঘুরতেই একরাশ অন্ধকার ঘিরে ধরল ওকে। সিঁড়ির মাঝের মোড়ে এসে ঋদ্ধি একটু থামল। জানালার কাছে নিজের ছায়া দেখতে পেল সে, কিন্তু ছায়াটা অদ্ভুতভাবে দুলছে, যেন তার পেছনে আর একটা ছায়া এসে দাঁড়িয়েছে। ঋদ্ধি ঘাড় ঘুরিয়ে দেখল, কোথাও কেউ নেই। ও মাথা নেড়ে হেসে উঠল। তখন মনে মনে বলল, রাত জাগা শুরু করলেই এইসব ভ্রম হয়, যত সব। পরের কয়েকদিন স্বাভাবিকভাবেই সবকিছু চলল। দিনে ঘুম, রাতে অফিস। বাড়ির অন্য ভাড়াটেদের সঙ্গে খুব একটা কথা হয় না তার। তারা সবাই কেমন জানি চুপচাপ।
বেশিরভাগ সময় দরজা বন্ধ করে রাখে। মাঝে মাঝে কারোর কারোর চোখ দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়, কিন্তু ঋদ্ধি যেচে নিজের থেকে অন্তত আলাপ করতে যায়নি। 1 সপ্তাহ পর ঋদ্ধি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। প্রতিদিন রাত 3টে নাগাদ যখন সে অফিস থেকে ফিরে সিঁড়ি দিয়ে উপরে ওঠে, সিঁড়ির মাঝের মোড়টায় পৌঁছলেই মনে হয় কেউ যেন তার পিছনে হাঁটছে। ধীরে ধীরে 1 পা 2 পা, ঠিক এইভাবেই ওর পেছন পেছন সিঁড়ি দিয়ে উঠছে। ঋদ্ধি থেমে গেল, শব্দ থেমে গেল। ঋদ্ধি আবার হাঁটতে শুরু করলো, আবার সেই শব্দ শুরু হলো। এটা কয়েকদিন পর পর হয়েছে। ঋদ্ধি প্রথমে পাত্তা দেয়নি ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে একটা কৌতূহল বাসা বাঁধছিল। এক রাতে সে হঠাৎ ঘুরে দাঁড়ালো। না, সিঁড়ির নিচে তো শুধুই অন্ধকার, কেউ কোথাও নেই। এমনটা হচ্ছে কেন তাহলে? পরের দিন সকালে নিচে নামার সময় বিশুবাবুর সঙ্গে দেখা হলো ঋদ্ধির। বিশুবাবু একগাল হেসে জিজ্ঞাসা করলেন, কি হে, কোনো সমস্যা হচ্ছে না তো? ঋদ্ধি বলল, না, সব ঠিক আছে, তবে তবে কি? এই এই সিঁড়িতে রাতে কেউ ওঠানামা করে বিশুবাবু? বিশুবাবু প্রশ্নটা শুনে চুপ করে থাকলেন। তারপর বললেন, রাতে? হ্যাঁ, ধরুন ওই 3টে নাগাদ। বিশুবাবু এবার তাড়াহুড়ো করে বললেন, না, 3টে রাতে কেউ থাকে না। আমি যাই, কেমন? আমার একটু কাজ আছে, পরে কথা বলবো তোমার সঙ্গে। এই বলে বিশুবাবু ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন। ঋদ্ধি খানিক অবাক হলো, কারণ বিশুবাবুর এরকম আচরণ আগে কখনো দেখেনি। কি জানি কি লুকোতে চাইছে এরা? ক্রমে একটা চাপা অস্বস্তি ঘিরেছিল ঋদ্ধিকে। সেদিন রাতে অফিস থেকে ফিরতে একটু লেট হয়েছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে মোবাইলে টর্চ জ্বালালো। হলুদ বাল্বটা আজকে নিভে গেছে, কেন কেউ তা জানে না। তার জন্যই যেন এখানে অন্ধকারটা আরো ঘন। মাঝের মোড়ে এসে আবার থামল ঋদ্ধি, কারণ সে স্পষ্ট শুনতে পেল নিচে কেউ একজন হাঁটছে। শুধু হাঁটছে না, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। ঘাড় ঘোরাতেই দেখতে পেল একটা অবয়ব সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। ঋদ্ধি মোবাইলে টর্চ ঘোরাতেই হাতে খুব জোরে একটা ধাক্কা লাগলো তার। মোবাইলটা হাত থেকে পড়ে গেল। জমাট অন্ধকার ঘিরে ধরেছে ততক্ষণ ওকে। আবার ঋদ্ধির এবার ভয় লাগছে। চোর ডাকাত নয় তো? ও চিৎকার করে সবাইকে ডাকতে গিয়ে অনুভব করলো ওর গলা দিয়ে তখন আওয়াজ বেরোচ্ছে না। একটা চাপা দম বন্ধ করা ভয় বাসা বেঁধেছে ওর শরীরে। ওর পা কাঁপছে। কোনো মতে সিঁড়ির রেলিং ধরে অবয়বকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কে ওখানে? অন্ধকারের মধ্যেও ঋদ্ধি বুঝতে পারল সিঁড়ি দিয়ে উঠে সে এবার অনেকটা কাছে চলে এসেছে। মাঝের মোড়টা পেরিয়ে ঋদ্ধির সামনে এসে দাঁড়ালো অবয়বটা। একটা পচা দুর্গন্ধ ছেয়ে গেল চারপাশ। অন্ধকারের মধ্যে খানিক আন্দাজ করতে পারল একজন মেয়ে মানুষ এসে দাঁড়িয়েছে তার সামনে, তবে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঋদ্ধি কিছু বলার আগেই একটা শীতল গলার স্বর ভেসে এলো তার দিকে। নতুন ভাড়াটে? ঋদ্ধির এবার ভয় লাগছে। ও উত্তর দিতে পারল না। অবয়বটা মৃদু হেসে এবার বলল, সরে যা, এখান থেকে সরে যা।
বলা মাত্র ঋদ্ধি প্রচণ্ড জোরে একটা ধাক্কা অনুভব করল, আরো মুখ থুবড়ে পড়ল সিঁড়ির ওপরে। নিচের ভাড়াটেদের ঘরের দরজা খোলার শব্দ শোনা গেল। অন্ধকারের মধ্যে একে একে সব ভাড়াটেরা বাইরে বেরিয়ে এসেছে। ঋদ্ধির চোখ ততক্ষণে ঝাপসা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সিঁড়ির ওপরের হলুদ আলোটা আবার জ্বলে উঠল, আর ওপর থেকে একটা মুখ উঁকি দিল। বিশুবাবু এসে দাঁড়ালো তখন। ঋদ্ধি তখনও সিঁড়ির ওপরে বসে, আর অবয়বটা ধীরে ধীরে উঠছে ওপরের দিকে। সিঁড়ির ওপরে বিশুবাবু প্রথমে দেখতেই পায়নি, তাই হাঁক দিয়ে ডাকলো, কে ওখানে? এটা কিসের শব্দ হলো? কিন্তু বিশুবাবুর কথা শেষ হওয়ার আগেই অবয়বটা সিঁড়ির বাঁক ঘুরে দাঁড়িয়েছে। হলুদ আলো জ্বলে ওঠায় খানিক অন্ধকারও কেটেছে তখন, আর সেই আলোতেই ঋদ্ধি দেখল বিশুবাবুর চোখ চড়ক গাছ। অবয়বটা ধীরে ধীরে বিশুবাবুর দিকে এগিয়ে যাচ্ছে। সেই শীতল কণ্ঠস্বরে বলে উঠল, চিনতে পারছেন না? মনে পড়ছে না? চিনতে পারছেন না? বিশুবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অবয়বটা ধীরে ধীরে এগোচ্ছে তার দিকে। সিঁড়ির ধাপগুলোতে তার পা পড়ছে, আর একটা পচা ভেজা গন্ধ ক্রমশ ছড়িয়ে পড়ছে চারদিকে। নিচে দাঁড়িয়ে থাকা ভাড়াটেরা কেউ নড়ছে না নিজের জায়গা থেকে। সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে, এবং এই ঘটনার নীরব সাক্ষী তারাই। ঋদ্ধি সিঁড়ির ধাপে বসে সবকিছু দেখছিল। তার মাথা ঘুরতে শুরু করেছে তখন, চোখ ঝাপসা হয়ে আসছে, তবু সেই দৃশ্য থেকে চোখ সরাতে পারছে না ঋদ্ধি। অবয়বটা এবার পুরোপুরি আলোয় এসে দাঁড়ালো। চুলে মুখ ঢেকে আছে তার, কিন্তু কপালের একপাশে কালচে জমাট দাগ দেখা যাচ্ছে, যেন বহুদিন আগে ফেটে যাওয়া কোনো এক ক্ষত। শরীরটা অদ্ভুতভাবে কাত হয়ে যাচ্ছে তার। মেয়েটা এবার মাথা কাত করে বলে উঠল, চিনতে পারছেন না? মনে পড়ছে না? এই সিঁড়ির মাঝের মোড়ে, ওই যে ওইখানে। সে ধীরে ধীরে হাত তুলে দেখালো। সিঁড়ির যেই জায়গাটা সে দেখালো সেখানেই ঋদ্ধি কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। তারপর সেই অবয়ব বলল, ওখানেই তো পড়েছিলাম আমি। মাথা ফেটে রক্তে ভেসে গেছিল সব। নিচে দাঁড়ানো ভাড়াটেদের মধ্যে এবার একটা চাপা গুঞ্জন শোনা গেল। বিশুবাবু হঠাৎ কাঁপা গলায় বললেন, না 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 না, তুমি 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 তো দুর্ঘটনায় পড়েছিলে। হ্যাঁ, তুমি তো দুর্ঘটনায় মারা গেছিলে। হ্যাঁ। অবয়বটা এবার হেসে উঠল, একটা শুকনো ফাঁপা হাসি। সে বলল, দুর্ঘটনা? আবার এক ধাপ এগিয়ে গেল সে। তারপর বলল, মনে নেই সেদিন রাতে আপনি বলেছিলেন এই বাড়িতে ছোট লোকের মেয়ের জায়গা নেই? বিশুবাবু হঠাৎ এক ধাপ পিছিয়ে গেলেন। তার পা সিঁড়ির শেষ ধাপের কিনারায় এসে ঠেকেছে। মেয়েটা এবার খুব ধীরে মুখটা তুলল। চুলগুলো সরে গেল তার মুখের সামনে থেকে, আর ওই হলুদ বাল্বের আলোয় তখন মুখটা স্পষ্ট দেখা গেল। মেয়েটা ফিসফিস করে বলল, আপনি বলেছিলেন চলে যা, না হলে নিজেই ফেলে দেব। এক মুহূর্ত নীরবতা। তারপর সে খুব শান্ত গলায় বলল, আজ আমি এসেছি আপনাকে মনে করিয়ে দিতে। বিশুবাবু হঠাৎ চিৎকার করে উঠলেন, দূর হও, দূর হও আমার এখান থেকে। তিনি হাত তুলে যেন অবয়বটাকে ঠেলে সরাতে গেলেন, কিন্তু তার হাতটা যেন হাওয়ার ভেতর দিয়ে চলে গেল।
ঠিক সেই মুহূর্তে মেয়েটা খুব ধীরে তার হাত তুলল আর হালকা করে বিশুবাবুর বুকের ওপর ঠেলে দিল তার ওই আঙুল। বিশুবাবুর শরীর হঠাৎ ভারসাম্য হারালো। তার চোখে তখন নিখাদ আতঙ্ক। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর বিশুবাবু সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে লাগলেন। ধাপের পর ধাপ তার শরীর আছড়ে পড়ছে। শেষে সিঁড়ির নিচের অন্ধকার উঠোনে গিয়ে নিথর হয়ে পড়ে থাকল বিশুবাবু। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে, কারোর মুখে টু শব্দটাও নেই। ঋদ্ধি কাঁপতে কাঁপতে ওপরের দিকে তাকালো। সিঁড়ির মাথায় আর কেউ নেই তখন, একমাত্র হলুদ বাল্বটা নিঃশব্দে জ্বলছে। ভাড়াটেরা বিশুবাবুর দেহের পাশে জড়ো হলো। সবার মুখেই যেন এক প্রশান্তির হাসি। ঋদ্ধির চোখ বন্ধ হয়ে আসছে তখন। সিঁড়ির কোণে ধাক্কা লেগে মাথা থেকে রক্ত পড়ছে। ভাড়াটেদের চাপা গুঞ্জন শোনা গেল, যাক, বুড়োটা মরল তাহলে। কিন্তু ওই ছেলেটার কি হবে? এই কথা বলে ভাড়াটেরা সিঁড়ির ওপরের দিকে তাকালো। যেখানে ঋদ্ধি বসে আছে সেখানে ঋদ্ধি জ্ঞান হারাচ্ছে। সবকিছু ঝাপসা হয়ে আসছে ততক্ষণে, সব ঝাপসা।